ইলমা বলল, গরিবের বড় স্বপ্ন দেখা পাপ, এই কথা তোমায় কে বলতো অনু? অনু হাসল। ওর এই হাসির মাঝে লুকিয়ে ছিল কঠিন বাস্তবতার রূপ, নিজ চোখে দেখার অভিজ্ঞতা। অনু বলল, এখন আর কোনো মানুষকে হাতে কলমে কিছু শিখিয়ে দিতে হয় না আমায় আপা। বুঝ বয়স থেকেই বাস্তবতা আমায় রং বদলিয়ে বদলিয়ে সবকিছু শিখিয়ে দিয়েছে। তাই এই অনু ১৬ বছর বয়সেই যেই জ্ঞান নিয়ে তোমাদের মাঝে চলাচল করছে, হয়তো সেই জ্ঞান নারীরা ২৫ বছর বয়সে গিয়ে অর্জন করে। ইলমা বুক চিরে বেরিয়ে এলো গভীর একটা দীর্ঘশ্বাস। হয়তো অনুর কথার পিঠে আর কথা খুঁজে না পাওয়ার জন্যই পড়ল এই শ্বাসটা। কিয়ৎক্ষণ পরিবেশ শান্ত রইল। ইলমা, অনু দুজনেই নীরব হয়ে বসে আছে। নীরবতার দেয়াল ভেঙে ইলমা বলল, সবই বুঝি আমি অনু, কিন্তু একটাবার চিন্তা করে দেখো, বেঁচে থাকাকালীন তোমার মা তার জীবনে কি পেয়েছেন? কতটুকু স্বাধীনতা, স্বাচ্ছন্দ্যতা পেয়েছেন তিনি? দিন নেই রাত নেই। যখন তখন স্বামীর হাতে মার খেতেন, তবুও তোমার মুখের দিকে তাকিয়ে অন্যের বাড়িতে জমিতে জিগিরি করে করে তোমার মুখে ভালো খাবার তুলে দিতেন। নিজে ছেঁড়া তালি দেওয়া পোশাক পরলেও তোমায় ভালো কাপড় ও নতুন কাপড় পরতে দিতেন। তোমায় স্কুলে পাঠাতেন। ঘরের কাজ করতে দিতেন না, যেন তুমি ভালোভাবে পড়তে পারো। আর শেষ পর্যন্ত তোমার মা তোমাকে বাঁচানোর জন্য তোমায় একটা সুন্দর সুস্থ জীবন দিবেন, এই জন্য নিজের জীবনের পরোয়া করলেন না। সেই মায়ের শেষ ইচ্ছেটুকু পূরণ করা কি তোমার দায়িত্বের মাঝে পড়ে না? অনু প্রত্যুত্তরে কিছুই বলল না। ইলমা আবারও বলল, তোমার মা যেই যন্ত্রণা ভোগ করে নিজের জীবন ত্যাগ করেছিলেন, যেই স্বপ্ন তোমায় নিয়ে দেখেছিলেন, তা কি এভাবে গার্মেন্টসের নিম্ন পদে চাকরি করে পূরণ করতে পারবে তুমি, বলো? অনুর দু চোখ বেয়ে অশ্রুরা টপ টপ করে ঝরে পড়ছে। অনুর বুকের ভিতরটা পুড়ছে। অনুর চোখের সামনে পুরোনো দিনের স্মৃতিগুলো জ্বলজ্বল করে ভাসছে। এই তো সেই দিনই অনুর চুলে শ্যাম্পু করেছে, কিন্তু তেল দিবে না এজন্য কি জিদ দেখালো। কিন্তু শেষ পর্যন্ত ওর মা ঠিকই ওকে দড়ি বেঁধে চুলে তেল দিয়ে দিয়েছিল। তারপর মাথার দুপাশে লাল ফিতে দিয়ে কলা বেলুনি করে দিয়েছিল। অনু সেই বেলুনি দুটো মাথার এপাশ ওপাশ করে জাগাতো। এজন্য ওর মা ওর দিকে চোখ গরম করে তাকিয়ে বলতো, অমন করিস না অনু, মাথা ব্যথা করবে। তখন আর পড়তে পারবি না, স্কুলে যেতে পারবি না। এরপর হুট করে কি থেকে কি হয়ে গেল, যেমন কালবৈশাখীর ঝড় জানান না দিয়েই ঘরের দুয়ারে এসে দাঁড়ায় আর সবকিছু তছনছ করে দিয়ে যায় মুহূর্তেই। তেমনি অনুর জীবনটাও তছনছ হয়ে গিয়েছে। কোমর সমান লম্বা ঘন চুলগুলো ঢাকায় আসার পর কেটে কাঁধ ছুঁই ছুঁই করে নিয়েছে। চুলগুলো কাটার সময় অনুর কোনো মায়া কাজ করেনি। করবেই বা কেন? যেই মা নিয়ম করে ওর চুলে শ্যাম্পু করে দিত, তেল দিয়ে চিরুনি করে বেনুনি করে দিত, সেই মাকেই তো ও চিরতরের জন্য হারিয়ে ফেলেছে। অনুর নীরব কান্না এবার শব্দতে পরিবর্তন হলো। মুখের কাছে ডান হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে অনু। যেই না তাতে কামড় বসাতে নিবে, তখনই ইলমা অনুর হাত ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, এ কি করতে নিয়েছিলে তুমি অনু? কামড়াবে কেন? নিজেই নিজের হাত। অনু কিছু বলল না। ইলমা খেয়াল করলো অনুকে অস্বাভাবিক দেখাচ্ছে। ঠিক গতকালের মতো যখন অনু ওর অতীত সম্পর্কে ইলমাকে সব বলতে নিয়েছিল তেমন। ইলমা বুঝলো অনুর যখনই ওর অতীতকে মনে পড়ে তখন আর ও নিজের মাঝে থাকে না। অনুর হাতের কয়েকটা জায়গাতে গভীর শুকনো ক্ষতগুলো দেখে ইলমা ভেবেছিল কোনোভাবে হয়তো ও আঘাত পেয়েছিল। কিন্তু আজ ইলমা বুঝতে পারল এই প্রত্যেকটা ক্ষতই অনু নিজেই তৈরি করেছে। কখনো দাঁত দিয়ে কামড়ে, কখনো হয়তো ধারালো ছুরি দিয়ে কেটে। ইলমা তৎক্ষণাৎ অনুকে জড়িয়ে ধরল। অনু ফুপাচ্ছে। এখন আর ওর চোখ থেকে অশ্রু জড়াচ্ছে না ঠিকই, কিন্তু ওর অস্বাভাবিকভাবে কম্পিত হওয়া স্বাভাবিক হয়নি এখনো। ইলমা মনে মনে ভাবল কিছু। বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ায় অনু স্বাভাবিক হয়েছে বুঝে ইলমা বলল, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমরা সকালের খাবার একসাথেই খাবো, ঠিক আছে? অনু মাথা নাড়ল। ইলমা উঠে অনু রুম থেকে বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। অনু বিছানায় শুয়ে দু চোখ বুঝল। জ্বরটা আবার ফিরে এসেছে এইটুকু সময়ের ভিতরে। পায়ের কাছে আধো ভাঁজ করা কাঁথাটা টেনে অনু নিজের শরীরে জড়িয়ে নিল। শীত লাগছে ওর ভীষণ।
ইলমা নিজের রুমে এসে তেজের নাম্বারে কল করলো। এক কলে ওপাশ থেকে তেজ ফোন রিসিভ করলো। ইলমা বলল, আজ আমাদের দেখা করার কথা ছিল। সারফারাজের হাতে মার খেয়ে তেজের পশ্চাৎদেশের অবস্থা তো দেখার মতো না। তেজ মনে মনে বলল, না, দেখা করা মিস দেওয়া যাবে না। শরীরের এই কন্ডিশন দেখে তো ইলমা জানতে চাইবে কি কারণে এমন অবস্থা হয়েছে। তাই একটা কিছু বলে দিব তখন না হয়। এই ভেবে তেজ বলল, হুঁ, কোথায় দেখা করবেন? আপনি কই আছেন এখন? নিজ বাসায় নাকি বাংলো বাড়িতে? বাংলোতেই আছি। বেশ তো, আমি অনুকে নিয়ে আসছি ওইখানে। একটু সময় অপেক্ষা করুন আমার জন্য। তেজ কিছুটা অবাক হলো অনুকে সাথে আনার কথা শুনে। তেজ সেই বিষয়ে প্রশ্ন করতে নিতেই ওপাশ থেকে ইলমা খট করে কলটা কেটে দিল। তেজ বিড়বিড়িয়ে বলল, হঠাৎ অনুকে সাথে আনার কথা বললেন কেন ইলমা? কোনো সিরিয়াস কিছু হলো নাকি আবার? এদিকে ইলমা প্লেটে খাবার বেড়ে নিল অনুর আর ওর নিজের জন্য। অনুকে খাইয়ে দেওয়ার পাশাপাশি সেখান থেকে ও নিজেও খেয়ে নেবে বলে ঠিক করলো। ইলমা খাবারের প্লেটটা নিয়ে আবার অনুর রুমে আসলো। অনু শোয়া থেকে উঠে বসলো, কম্বলটা ভালোভাবে শরীরে জড়িয়ে নিল। ইলমা অনুর পাশে বসতে বসতে বলল, শীত করছে তোমার? অনু মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। ইলমা তরকারি দিয়ে অল্প ভাত মেখে অনুকে এক লোকমা খাইয়ে দিল। অনু তা খেয়ে বলল, আপা, তরকারি বাতে মুখে স্বাদ লাগছে না, খেতে কষ্ট হচ্ছে। ইলমা বলল, কেন, তরকারির কি স্বাদ খারাপ হয়েছে আজ? ওহো, তরকারি মনে হয় ঠিকই আছে। আমার মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে, যা বুঝতেছি। কেমন জিহ্বাটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আছে। জ্বরটা আবার ফিরে আসলো নাকি? এই বলে ইলমা ওর বাম হাতে উল্টোপিঠ অনুর কপালে গালে ছুঁয়ে বলল, হুম, জ্বর তো ভালোই এসেছে বুঝেছি। একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তোকে। ব্লাডটা টেস্ট করিয়ে নিয়ে দেখলে মনের খচখচানিটা দূর হবে। অনু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আগের দিন সত্যিই বাগে খেয়েছে আপা। ইলমা ভ্রু কুঁচকে শুধালো, মানে? ছোটবেলায় আমার সূচ ফুটাতে খুব ভয় লাগতো। একবার গ্রামে কলেরা ছড়িয়ে পড়েছিল। গ্রামে তখন নারীদের চিকিৎসা না করানো কুসংস্কার বহাল ছিল। পরে সরকার ও পুলিশের হস্তক্ষেপে সবাইকে চিকিৎসা নিতে বাধ্য করা হয়। তখন মৃত্যুর হারও কমে যায়। এরপর গ্রামে সরকারি হাসপাতাল তৈরি হলে আমার যখনই জ্বর ঠান্ডা হতো, মা আমাকে সেখানে নিয়ে যেতেন। ডাক্তাররা জোর করেই রক্ত পরীক্ষা করার জন্য সূচ ফুটাতেন। আর আমি সূচ দেখলেই চিৎকার করতাম। ভয়টা তখন কিছুতেই কাটতো না। আর এখন? এখন শব্দটা উচ্চারণ করতে অনুর ভিতর থেকে একবার দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। অনু ওর দুহাত বাজ করে আবারও খুলছে। অমন করতে করতেই বলল, ঢাকায় প্রথম পা রাখার পর আমি অসুস্থ হয়ে ট্রেন স্টেশনেই অচেতন হয়ে পড়েছিলাম। পরে জ্ঞান ফিরতেই দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছি। এক চাচা আমাকে উদ্ধার করে এনেছিলেন সেখান থেকে। স্টেশনের পাশে একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে চাকরি করতেন তিনি, শুনেছিলাম। আমার শরীর যথেষ্ট দুর্বল ছিল। তাই ডাক্তার আমার হাতের উল্টো পিঠে সূচ ফুটিয়েছিলেন। আমি নির্বিকারভাবে তাকিয়েছিলাম সেদিন। কোনো ভয় বা ব্যথা কিছুই অনুভব হয় না আমার। বরং মনে হয়েছিল আরো সূচ ফুটানো হোক আমার হাতে, আরো আঘাত করা হোক আমায়। তাতেই মিলবে আমার প্রকৃতি শান্তি। অনুর শেষ কথাগুলো শুনে ইলমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। ইলমার মন ওর মস্তিষ্ককে শুধু একটাই কথা বলছে, অনু স্বাভাবিক নেই। অনু ওর হাতের ওপর থেকে কম্বলটা সরিয়ে নিজ থেকে করা প্রতিটা ক্ষত ইলমাকে দেখিয়ে দেখিয়ে আবারও বলল, তখন জিজ্ঞেস করেছিলে না, এই ক্ষত আমি নিজেই নিজেকে কেন করেছি? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? কিন্তু বিশ্বাস করো আপা, এগুলোর করার সময় আমার একটুও কষ্ট লাগেনি। বরং মনে হয়েছে এগুলো করার মাঝে আমার প্রকৃত শান্তি লুকিয়ে আছে। এই যে ডাক্তার দেখাবে বললে, সূচ ফুটিয়ে আমার শরীর থেকে রক্ত নেওয়া হবে বললে, আমার আর ভয় করছে না শুনে, বরং শান্তি অনুভূতি কাজ করছে। আমি শান্তি পাবো। শান্তি আমার জন্য বাহিরে অপেক্ষা করছে। কখন নিয়ে যাবে তুমি আমায়? ইলমা যেন পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছে অনুর কথাগুলো শুনে। সময় যত যাচ্ছে অনুকে ততই অস্বাভাবিক লাগছে ওর। ইলমা মনে মনে ভাবল, না, আর সময় নষ্ট করলে চলবে না। অনুকে নিয়ে এক্ষুনি বাংলো বাড়িতে যেতে হবে আমায়। তারপর তেজ যেমনটা বলবেন তেমনটাই করব।
পরক্ষণেই ইলমা বসা থেকে উঠে বাথ যা ছিল অমনিই ডেকে রেখে হাত ধুয়ে নিয়ে বলল, অনু ওঠো, আমরা বাহিরে যাব এখন। অনু হাসি মুখে বলল, শান্তি দিতে নিয়ে যাবে আমায় আপা? এক্ষুনি? অনুর জ্বরটা যে আরো বেড়েছে তা ইলমা অনুর ওলটপালট কথার ধরন দেখেই বুঝতে পেরেছে। ইলমা বলল, হুম, নিয়ে যাব। অতঃপর ইলমা কোনো রকমে রেডি হয়ে অনুকেও অন্য মেয়েলি পোশাক পরিয়ে দিল। তারপর দু রুমের তালা দিয়ে অনুকে নিয়ে বেরিয়ে পড়ল একটা অটো ধরে তেজের বাংলো বাড়ির উদ্দেশ্যে। আতসী দু হাতে নিজের মুখে ছিটকে পড়া পানিগুলো নিজের শাড়ির আঁচল টেনে ধীরে ধীরে মুছতে লাগলেন। তার চোখ দুটো হালকা কুঁচকে রয়েছে, কিন্তু এই কুঁচকানো ভাবটা বিরক্তকর নয়, বিস্ময়ের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। পিহু তখনও কাশতে কাশতে অপ্রস্তুত অবস্থায় উঠে দাঁড়িয়ে বলল, সরি সরি ছোট চাচিমা, আমি বুঝতেই পারিনি এমনটা হয়ে যাবে। হুট করে কথাটা শুনে আসলে পিহুর পুরো কথা শেষ করতে পারল না। কাশির কারণে গলার স্বর মৃদুভাবে কাঁপছে। পিহুর চোখে মুখে স্পষ্ট অস্থির পিহুর চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ ফুটে উঠেছে। আতসী হালকা ভেজা অবস্থাতে থেকে পিহুর পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করলেন। পানি কিংবা কোনো খাবার হঠাৎ তালুতে উঠে কাশির সৃষ্টি হলে পিঠের উপর হালকা হাত বুলালে অসুবিধাটা অনেকটা কমে আসে। পিহুরও কাশি তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে চলে এসেছে। আতসী স্বাভাবিক গলায় বললেন, সমস্যা নেই বৌমা, আমি বুঝতে পারছি তোমার দ্বারা যা হয়েছে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত ছিল, তাই এতে তোমার লজ্জা পাওয়ারও কোনো কিছু নেই। পিহু হালকাভাবে নিঃশ্বাস ছাড়ল, কিন্তু ভিতরে ভিতরে ওর অস্বস্তির ভাবটা রয়েই গেল। শিউলি এতক্ষণ চুপ হয়ে মুখের ওপর এক হাত হালকাভাবে চেপে ধরে বসেছিলেন। পরক্ষণে শিউলি তার মুখ থেকে হাতটা সরিয়ে বললেন, পিহুমা, নীরার বিয়ের কথা শুনে যদি তোমারই এমন অবস্থা হয়, তাহলে নীরার নিজের অবস্থা কি হবে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। শিউলির এইরূপ কথায় ডাইনিং রুমে পরিবেশটা খানিকটা নিস্তব্ধ রূপ ধারণ করল। পিহু মুখ ফুটে কিছু বলল না। পিহু দৃষ্টি নিচের দিকে স্থির করল। পিহুর ভিতরে ভিতরে চলছে নীরাকে ঘিরে অনেক চিন্তা, অনেক না মেলা হিসাব। যে হিসাবের পাতা সে বাড়ির সিনিয়রদের সামনে খুলতে পারবে না এত সহজে। পিহুর বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। কানাডা যাওয়ার আগে নীরার সাথে হওয়া সেই ভয়ঙ্কর সত্য ঘটনার কথা পিহুর স্মৃতিতে ঘুরপাক খাচ্ছে। নীরা নিজেও জানে না কখন কিভাবে কার দ্বারা ওর জীবনের সবচেয়ে বড় ক্ষতিটাই 2 বছর আগে হয়ে গিয়েছিল। নীরার অচেতনতার সুযোগ নিয়ে ওর সাথে করা সেই জঘন্য অপরাধের দায় কেউ আজও নেয়নি। নীরার সব থেকে দুর্বল পয়েন্ট ওটাই যে ও অপরাধীকে চিনে না। এরপর হঠাৎ করে নীরার প্রেগনেন্ট হয়ে যাওয়া। পিহু ওর দু চোখের পাতা শক্ত করে চেপে ধরল। আজ নীরার 1.5 বছরের একটা ছেলে আছে, যার নাম সে রেখেছিল নির্বাণ। অথচ এই বাড়ির কেউই নির্বাণের সম্পর্কে কিচ্ছু জানে না, না আতসী, না শিউলি, আর না পরিবারের কোনো সিনিয়র সদস্য। তারা শুধু জানে নীরা পড়াশোনার জন্য কানাডা গিয়েছিল, আর আজ 2 বছর পর সে ফিরে এসেছে নিজ দেশে, নিজের বাড়িতে। তাই এখন নীরার মা চাচিদের ওর বিয়ের বিষয়ে বাবাটাও ভুল কিছু না। পিহুর মাথায় একটার পর একটা প্রশ্ন ধাক্কা খাচ্ছে। কিভাবে কিভাবে পারবে ও এই পরিস্থিতিটাকে সামলে নিতে? নীরার যে সন্তান আছে, এই সত্যটা প্রকাশ পেলে তখন কি হবে? এই সমাজ, এই পরিবার তখন নীরার প্রতি সহানুভূতি দেখাবে না, বরং উঠতে বসতেও ওকে অপমানই করবে। কারণ নীরার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাকে তখন কেউ কোনো নোংরা লোকের করা জঘন্য অপরাধ বলে গণ্য করবে না। নীরাকে সকলের সামনে কাঠগড়ায় দাঁড় করানো হবে। পিহু ধীরে মাথা তুলে চোখ মেলে তাকালো আতশী ও শিউলের দিকে। ওর চোখ মুখ এখন আর সেই অস্থিরতার দেখা মিলছে না। ওর চোখে মুখে এখন আর সেই অস্থিরতার দেখা মিলছে না। পিহু শান্ত কণ্ঠে বলল, ছোট চাচিমা, নীরার বিয়ের বিষয়টা নিয়ে তাড়াহুড়া করা ঠিক হবে না। আতসী পিহুর দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, তাড়াহুড়া বলছো কেন বৌমা? বয়স তো কম হলো না নীরার। পিহু ধীরে শ্বাস ফেলে বলল, বয়স যে হয়েছে তা আমিও মানছি, কিন্তু নীরা তো দীর্ঘ 2 বছর পর কদিন হলো দেশে ফিরেছে। এতদিন কানাডায় ও একা ছিল, পড়াশোনা করেছে।
অনেকদিন মানসিক প্রেশারের মধ্য দিয়ে গিয়েছে বলা চলে। তাই এভাবে হঠাৎ করে ওর বিয়ের কথা তুললে ও মানসিকভাবে প্রস্তুত হতে পারবে কিনা সেটাও তো একটাবার ভাবা দরকার বলুন। শিউলি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। পিহু থেমে গেল এই ভেবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ও যদি বেশি কারণ তাদের সামনে দাঁড় করাতে যায়, তাহলে এই নিয়ে তাদের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে। সবথেকে বড় কথা, নীরার সত্যটা সবার সামনে আনার উপযুক্ত সময় এখন হয়নি। তাই পিহু মনে মনে সিদ্ধান্ত নিল, যে করেই হোক নীরার বিয়ের প্রসঙ্গটা কিছুদিনের জন্য ঠেকাতে হবে। এর মাঝে পিহু নীরাকে মানসিকভাবে শক্ত করতে হবে, সবার সামনে দাঁড়িয়ে নিজের সাথে হওয়া অন্যায় সম্পর্কে সবাইকে অবগত করার জন্য। কারণ পিহু চায় সব সত্য সকলে জানার পর নীরার সম্মান ও নিরাপত্তার ওপর কোনো আঁচড় না ফেলতে। অটো তেজের বাংলো বাড়ির সামনে থামলো। ইলমা অনুকে নিয়ে নেমে দাঁড়ালো। অনুর গায়ে একটা কালো শাল জড়ানো রয়েছে। ঠান্ডা আর বাইরের বাতাস থেকে বাঁচাতে ইলমা পরিয়ে দিয়েছিল অনুকে বাসা থেকে বের হওয়ার আগে। গেটের সামনে দাঁড়িয়ে অনু মুগ্ধ চোখে ভিতরটা দেখার চেষ্টা করছে। যেই বাড়ির বাইরের গেটের কারুকাজ এত সুন্দর, সেই বাড়ির ভিতরটা না জানি কতটা দৃষ্টিনন্দন হবে, তাই ভাবছিল অনু। এমন সুন্দর বাড়ি এত কাছ থেকে দেখার ভাগ্য অনুর আগে কখনো হয়নি। ঢাকায় এসেছে পর কর্মস্থলে যাওয়ার পথে কেবল বাসের জানালার ফাঁক দিয়ে এমন দু একটা বাড়ির ঝলক পড়েছিল ওর চোখে। ইলমা অটো ভাড়া মিটিয়ে অনুর পাশে এসে দাঁড়িয়ে বলল, চলো ভিতরে যাব আমরা। অনু ইলমার দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, এই বাড়ি? এত সুন্দর বাড়ি, এত বড় বাড়িতে আমাকে ঢুকতে দিবে আপা? ইলমা স্মিত হেসে বলল, গতকাল যে পরিচিত দুজন পুরুষ এসেছিলেন আমাদের বাসায়, এই বাড়িটা তাদেরই। তাই এখানে ঢোকার জন্য আমাদের কারোর থেকে অনুমতি নিতে হবে না। চলো তুমি। কিন্তু আমরা এখানে আসলাম কেন? কালই না ওনাদের সাথে দেখা হলো তোমার? আজ আবার? উফ, এই মেয়েটা এত প্রশ্ন করে। এই বলে ইলমা অনুর হাত ধরে ওকে নিয়ে মেইন গেট পেরিয়ে বাংলো বাড়ির ভিতরে যাওয়ার পথ ধরে অগ্রসর হতে শুরু করলো। পিহু ওর রুমে চিন্তিত মুখে পায়চারি করছে। কোনোভাবেই ভেবে পাচ্ছে না ও ওর করণীয় কি এখন নীরার বিষয়ে। ওদিকে পিহু নীরাকেও এক প্রকার আশাই দিয়ে বসেছে যে একটা এমন পরিকল্পনা পিহু তৈরি করবে যার মাধ্যমে সকল সত্য সবাইকে না জানিয়েও নীরা ১.৫ বছরের ছেলে নির্বাণকে কানাডা থেকে বাংলাদেশে এনে এই বাড়িতে রাখা সম্ভব হবে। সেই সময় পরিচিত কণ্ঠস্বর পিহু শুনতে পেল, এত জোরে জোরে পায়চারি করলে তো আমার সফট বউয়ের সফট শরীরটা শুকিয়ে বলা চলে হাওয়ায় মিলিয়ে যাবে। এখন যতটা শুকনো সে। পিহু পায়চারি থামিয়ে তৎক্ষণাৎ সামনের দিকে তাকালো। রুমের দরজার সাথে হেলান দিয়ে বুকের সাথে দুহাত বাজ করে সারফরাজ হাসি মুখে দাঁড়িয়ে আছে। পিহুর দিকেই সারফরাজের তীক্ষ্ণ গাঢ় নীলাভ মণিবিশিষ্ট দু চোখ জোড়া স্থির হয়ে আছে। পিহু ঠোঁটের হাসির রেখা ফুটে উঠল। সারফারাজের উপস্থিতি যেন ওর সকল চিন্তার ঔষধ হয়ে উপস্থিত হয়েছে এই মুহূর্তে ওর সামনে। পিহু দ্রুত পায়ে সারফারাজের কাছে এগিয়ে এসে ওর হাত ধরে টেনে ওকে রুমের ভিতরে নিয়ে দরজার ছিটকিনিটা লাগিয়ে দিল। সারফারাজ ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার? মাত্র একটা রাত বউয়ের সঙ্গে ছিলাম না, এতেই আমার লজ্জাবতী বউটা হুট করে লজ্জা টজ্জা ছেড়ে মোটফুল বউয়ের পরিণত হয়েছে দেখেছি। বাসর রাতের অসমাপ্ত কাজ কি আজই সমাপ্ত করা যাবে তাহলে? সারফারাজের এই কথা কানে আসতেই পিহুর হাসি এবার মিলিয়ে গেল, রূপ নিল তা ঘন লজ্জায়। নীরার বিষয়ে সারফারাজের সাথে আলোচনা করার চিন্তাতেই পিহু যে এমনটা করেছে তা এখন কিভাবে বলবে সে? পিহু এখনো দরজার মুখ হয়েই দাঁড়িয়ে আছে। সারফারাজ এক পা এক পা করে এগিয়ে আসছে পিহুর দিকে। পিহু একেবারে পিহুর একেবারে সন্নিকটে এসে পড়েছে সারফারাজ। পিহুর কানের কাছে সারফারাজের মুখটা এগিয়ে এনে ফিসফিসিয়ে বলল, উত্তর দিলে না যে? সঙ্গে সঙ্গে পিহু দুহাত নিচের কামিজের নিচের অংশ খামচে ধরল, দু চোখ বুজে নিল শক্ত করে। সারফারাজ দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, কোথায় যেন শুনেছিলাম নীরবতাই হয় সম্মতির লক্ষণ। তাহলে তোমার এই নীরবতাটাকে কি আমি সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেব বউ? পিহুর এবার লজ্জায় যেন মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো।
পিহু সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে থাকা অবস্থাতেই পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সারফারাজ ওর দুহাত দরজায় ঠেকে নিজের বাহুবন্ধনে পিহুকে আবদ্ধ করে নিল। পিহুর কেমন হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। সারফারাজ এবার পিহুকে ঘুরিয়ে নিচের দিকে করে নিল। পিহুর পিঠ দরজার সাথে ঠেকলো হালকা শব্দ করে। পিহুর ওর ঠোঁট জোড়া চেপে রেখে চোখ জোড়াও আগের ন্যায় শক্ত করে বন্ধ করে রেখেছে। নিঃশ্বাসও ফেলছে ঘন ঘন। সারফারাজ পিহুর মুখের উপর অনেকটা ঝুঁকে এলো। ইঞ্চিখানেক দূরত্ব রেখেছে কেবল। সারফারাজ পিহুর অস্থির অস্থির এই ভাবটা দেখছে মুগ্ধ চোখে। অতঃপর গোড় লাগা কণ্ঠে সারফারাজ বলল, এভাবে আর কিছু সময় ঘনশ্বাস ফেলো যদি, তাহলে সত্যি বলছি আমার আমিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।